নৌ কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিম সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, তদন্তে সম্পৃক্ততার প্রমাণ। নৌ কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিম সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, তদন্তে সম্পৃক্ততার প্রমাণ। রাজধানীর টিকাটুলিতে নিজ বাসায় যুবকের ৫ টুকরো মরদেহ উদ্ধার, এক নারী আটক। করোনায় ফুলের বাজারে মন্দা ভাব, পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে এখনো জমেনি বেচাকেনা। ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ, ১-০ গোলে হারালো মেক্সিকান ক্লাব টাইগার্সকে। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্চরী মজিদ তমা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। করোনার টিকা নিতে আগ্রহীদের ভিড় বাড়ছে। কোটা শেষ হওয়ায় টিকার স্পট নিবন্ধন বন্ধ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েন বয়স্ক নাগরিক সহ অন্যরা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যেসব প্রতিষ্ঠানের কোটা পূরণ হয়েছে যাচাই বাছাইয়ের পর তা বাড়ানো হতে পারে, তবে এখন থেকে আর কোথাও স্পট নিবন্ধনের সুবিধা থাকবে না। গুলশানের বাসিন্দা ষাটোর্ধ্ব দিলরুবা বানু এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্রে, তবে আগে নিবন্ধন করেননি। প্রায় ৪০ মিনিট অপেক্ষার পরও ঢুকতে পারেননি ভেতরে, নিবন্ধনও করতে পারেননি। এই জন্য আসলাম, কিন্তু হলো না। বলে আপনার মেসেজ যাবে, তারপরে হবে। দিলরুবা বানু একা নন, আরও কয়েকজন জানালেন টিকা না দিতে পারার কষ্টের কথা। আইডি কার্ড নিয়ে আসলেই দিয়ে দিবে, সেই জন্য আমরা চলে আসছি আর কি। এখানে এসে শুনতে পারলাম যে আজকে আর মেসেজ ছাড়া ঢুকতে দিবে না আর কি। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক জানালেন, প্রতিদিন ১২০০ মানুষের টিকা দেওয়ার সক্ষমতা থাকলেও গতকাল ও পরশু এ কেন্দ্রে টিকা নিয়েছেন যথাক্রমে ১৮৩৪ ও ১৪৯৭ জন। পরিচালক জানান, এখন থেকে সুরক্ষা অ্যাপে যারা নিবন্ধন করেছেন শুধু তারাই বিএসএমএমইউতে টিকা নিতে পারবেন। বরাদ্দকৃত ২০,০০০ টিকার নিবন্ধন সম্পন্ন হওয়ায় আর স্পট নিবন্ধন নিতে পারছেন না, তবে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরকে জানানো হয়েছে। রাত্রেবেলায় আমরা যখন ডাটা এন্ট্রি করতে করতে আমরা রাত ১টা-১.৫টার সময় আমরা টের পেলাম যে আমাদের আর ডাটা নিচ্ছে না। তাৎক্ষণিকভাবে আমি মন্ত্রণালয়ের কথা বলেছি, আমি কথা বলেছি স্বাস্থ্য অধিদপ্তরে। কোটা বাড়ানো যদি আমাদের দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা হয়তো আবার আগের মতো করতে পারব। এদিকে পরিবার পরিকল্পনার একটি অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, এখন থেকে আর কোথাও স্পট নিবন্ধনের মাধ্যমে টিকা নেওয়া হবে না। তবে বিএসএমইউ সহ অন্যান্য যেসব প্রতিষ্ঠানের টিকার জন্য ইতিমধ্যে নিবন্ধন শেষ হয়েছে, সেসব প্রতিষ্ঠানে আরও টিকা দেয়া যায় কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে যেখানে লোক বেশি আসে, এখন যদি প্রয়োজন হয় যে আরো বাড়াতে হবে, তো সেই বিষয়েও আমরা দেখব। গত ৭ ফেব্রুয়ারি টিকা কর্মসূচির প্রথম দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫৬০ জন টিকা নিলেও বৃহস্পতিবার নিয়েছেন ১৪৫৭ জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার টিকার নিবন্ধন নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ একাধিক গাড়ি যাচ্ছে গ্রামে গ্রামে, যাতে করে প্রযুক্তি সুবিধা বঞ্চিত মানুষ সহজেই টিকার জন্য নিবন্ধন করতে পারেন। এতে করে আরও বেশি মানুষকে টিকার কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রশাসনের। দেশে করোনা টিকাদান কার্যক্রম শুরুর পর থেকেই নিবন্ধন নিয়ে জটিলতায় পড়েন প্রান্তিক অঞ্চলের প্রযুক্তির সুবিধাবঞ্চিত মানুষ। তাদের দুর্ভোগ কমাতে ভ্রাম্যমাণ একাধিক গাড়ি নিয়ে গ্রামে গ্রামে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জেলার সদরসহ ৫ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে এসব গাড়ি।
জেলার প্রতিটি হাটবাজার সহ প্রত্যন্ত অঞ্চলে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে 40 যে কেউ নিবন্ধন করে করোনা টিকা নিতে পারবে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে বিভিন্ন লোকজনদেরকে যেভাবে আপনার উৎসাহ সৃষ্টি করতেছেন, এই উদ্যোগ এবং উৎসাহ সৃষ্টি করাকে স্বাগত জানাই। বলা চলে উৎসব মুখর পরিবেশে এই টিকাদান কর্মসূচি চলছে। মানুষের পার্টিসিপেশন অত্যন্ত আশাব্যঞ্জক। পথচারী, গাড়ি চালক, খেটে খাওয়া মানুষ সহ সব পেশার মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে যতদিন পর্যন্ত করোনা ভ্যাকসিন কার্যক্রম চলবে ততদিন ভ্রাম্যমাণ গাড়ি চালু রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন। মানুষ যেন নিজের বাড়িতে বসে বা নিজ নিজ অবস্থান থেকেই এটি রেজিস্ট্রেশন করতে পারে। আপনারা শুনে আরও খুশি হবেন যে পৌরসভায় 15টি সেন্টারে এটির ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যেন মানুষ সহজেই মানুষের জনসমাগম বা ভিড় এড়ানোর জন্য আমরা এই কার্যক্রমটি গ্রহণ করেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলায় 52টি বুথের মাধ্যমে প্রতিদিন করোনার টিকা দেওয়া হচ্ছে। ভ্যাকসিন নিতে সাধারণ মানুষের আগ্রহ বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন কেন্দ্র 2টা গাড়িতে আমরা কম্পিউটার এবং কম্পিউটারের প্রিন্টার সহ 4জন রেজিস্ট্রেশন করার কর্মীকে নিয়োগ দিয়েছি, যারা কিনা গাড়িতে করে বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে যাত্রী কিংবা অন্যান্য জনগণ যারা ভ্রাম্যমাণ অবস্থায় আছে তাদেরকে রেজিস্ট্রেশনের আন্ডারে আনতেছেন। 7 ফেব্রুয়ারি থেকে সদর হাসপাতাল সহ 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবন্ধন করে করোনা টিকাদান কর্মসূচি চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনায় আরও 9 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 5 এবং নারী 4 জন। এনে মোট প্রাণহানি হল 8,248 জনের। 210টি ল্যাবে 24 ঘন্টায় 15,776 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 418 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.65%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,39,571 জনে। সুস্থ হয়েছেন আরও 681 জন। এনে মোট সুস্থ 4,85,971 জন। এদিকে বিশ্বে একদিনে করোনায় 12,800 মানুষের মৃত্যু হয়েছে। নতুন ভাইরাস শনাক্ত হয়েছে 4,32,000-এর দেহে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 23,77,000 ছাড়িয়েছে। আক্রান্ত 10,82,00,000 ছাড়িয়েছে। সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে 2,800 মানুষ মারা গেছে। নতুন শনাক্ত হয়েছেন 1,00,000 রোগী। ক্যালিফোর্নিয়ায় দেখা দিয়েছে ভ্যাকসিন সংকট। ব্রাজিলে মারা গেছে 1,452 জন। নতুন রোগী পাওয়া গেছে 54,000। বিস্তার কমাতে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে পর্তুগাল সরকার। যুক্তরাজ্যে সীমান্তে জারি করা হয়েছে নতুন বিধিনিষেধ। অস্ট্রিয়ায় ভাইরাসের বিস্তার ঠেকাতে 1200 পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও ফ্রান্সে 21,000, স্পেনে 17,000 এবং রাশিয়ায় 15,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের মামলায় ইরফান সেলিমকে সহযোগী করে 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ। মারধরে সরাসরি অভিযুক্ত করা হয়েছে ইরফানের প্রোটোকল অফিসার এবি সিদ্দিক দীপু, দেহরক্ষী জাহিদ মোল্লা, গাড়ি চালক মিজানুর রহমান ও গৃহকর্মী রিপন কাজীকে। গোয়েন্দা পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে 5 আসামির সম্পৃক্ততা পাওয়া গেছে। গত বছরের 25 অক্টোবর রাতে রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড সিগন্যালে নৌ কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়। আসামি করা হয় ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম সহ বেশ কয়েকজনকে। মামলাটি থানা পুলিশ হয়ে তদন্তভার চলে যায় গোয়েন্দা পুলিশের কাছে। তদন্তে গোয়েন্দাদের হাতে আসে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ। এতে দেখা যায় ইরফান সেলিমকে বহনকারী ও সঙ্গে থাকা আরেকটি গাড়ি হাসপাতালের সামনে থেকে যাত্রা শুরু করে। কিছুদূর গিয়েই একটি গাড়ির সঙ্গে ওয়াসিফের মোটরসাইকেলের ধাক্কা। এরপরেই মারধরের ঘটনা ও পরে মামলা। গ্রেপ্তার হন ইরফান সেলিম সহ 4 জন।
3.5 মাসে এ মামলার তদন্ত শেষ করে বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র জমা দিল গোয়েন্দা পুলিশ। এতে বলা হয়েছে, কলাবাগান সিগন্যালে ধাক্কার কারণ জিজ্ঞেস করলে ইরফানের প্রোটোকল অফিসার এবি সিদ্দিক দীপু, দেহরক্ষী জাহিদ মোল্লা, গৃহকর্মী রিপন কাজী ও ড্রাইভার মিজানুর রহমান ওই কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালায়। মারধরে অংশগ্রহণের প্রমাণ না পেলেও পুরো ঘটনায় ইরফান সেলিমের যোগসাজশেই হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। চার্জশিট দিয়েছি যারা এই মারধরের সাথে জড়িত ছিল, যাদেরকে সম্পৃক্ত পেয়েছি তাদেরকে, এবং প্রাথমিকভাবে যাদের অপরাধ প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি। এ মামলায় 4 জন গ্রেপ্তার হলেও এখনো পলাতক গৃহকর্মী রিপন কাজী। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সুপারিশ করা হয়েছে। 4 জনকে তাদেরকে ধরে কোর্টে সোপর্দ করতে পেরেছিলাম। একজন পলাতক আছে, তো আমরা চার্জশিট দিয়ে দিচ্ছি। পরবর্তীতে বিজ্ঞ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যদি তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলে তাকে আমরা অ্যারেস্ট করার জন্য চেষ্টা করব। নৌ কর্মকর্তাকে মারধরের পর ইরফান সেলিমের বাসায় অভিযানে অস্ত্র ও মাদক পাওয়ায় তার বিরুদ্ধে আরও 4টি মামলা হয়। ওই মামলাগুলোই অব্যাহতি পেলেও মারধরের মামলায় অভিযুক্ত করা হলো তাকে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5,84,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদীর যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার সকালে কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে জানান দুদকের সচিব আনোয়ার হোসেন হাওলাদার। 2019 সালে দেশজুড়ে ক্যাসিনো ও দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানে যুবলীগের কয়েকজন নেতাকর্মীর অপকর্ম বেরিয়ে আসে। এ সময় শীর্ষ কয়েকজন নেতাকে গ্রেপ্তারও করা হয়। গত বছর 22 ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়া দম্পতি সহ 4 জনকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে 3 মাস পাপিয়া তার ডজনখানেক সঙ্গী নিয়ে গুলশানের একটি 5 তারকা হোটেলে ছিলেন। ওই হোটেলে তিনি বিল দিয়েছেন 1,30,00,000 টাকা। অভিযোগ আছে চাঁদাবাজি, ব্ল্যাকমেইল সহ নানা অপরাধের সাথে জড়িত ছিলেন পাপিয়া। আগস্টে পাপিয়া দম্পতির বিরুদ্ধে 6,24,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে বিলাসবহুল জীবনযাপনের খরচ ও বিভিন্ন ব্যাংক হিসেবে মিলিয়ে 5,84,00,000 টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। তবে 40,00,000 টাকার তথ্য না পাওয়ায় অভিযোগপত্রে অবৈধ সম্পদের পরিমাণ কমেছে বলে জানায় দুদক। শামীমা নূর পাপিয়া প্রাক্তন সাধারণ সম্পাদক, বর্তমানে বহিষ্কৃত যুব আওয়ামী লীগ নরসিংদী জেলা শাখা, এবং তার স্বামী মোহাম্মদ মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন, তারা জ্ঞাতসারে অপরাধলব্ধভাবে অর্থ আয় করেছে। দুদক সচিব জানিয়েছে, এইসব অর্থ তারা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আয় করেছেন। আদালতে অভিযোগ প্রমাণিত হলে 10 বছরের সাজা হতে পারে এই দম্পতির। শাস্তি হলো 10 বছর পর্যন্ত। এখন বিজ্ঞ আদালত বিচার বিশ্লেষণ করে কতটুকু শাস্তি দিবেন সেটা আদায় করেছেন। তাদের সম্পদের খোঁজও নিচ্ছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিখোঁজ এক নারীর খোঁজে গিয়ে মিলেছে সজীব হাসান নামে এক তরুণের 5 টুকরো মরদেহ। এ ঘটনায় টিকাটুলির KM দাস লেনের বাসা থেকে আটক হয়েছেন সেই নারী। প্রাথমিকভাবে একে পরকীয়ার জের মনে করছে পুলিশ। 6 বছর আগে স্বামী স্ত্রীর পরিচয়ে KM দাস লেনের এই বাসা ভাড়া নেন সজীব ও শাহনাজ। তবে তারা আসলে স্বামী স্ত্রী নন। শাহনাজের আসল স্বামীর বাসা ওয়ারিতে। সজীবের বাসায় শাহনাজ দুপুরে এসে সন্ধ্যায় ওয়ারিতে ফিরে যেতেন। মঙ্গলবার ভোরে স্বামীর সাথে ঝগড়া করে সজীবের বাসায় ওঠেন শাহনাজ। 2 দিন খোঁজ না পেয়ে ওয়ারি থানায় সাধারণ ডায়েরি করেন স্বামী। বৃহস্পতিবার সকালে স্বামীকে ফোন করে সজীবের বাসায় ডাকেন শাহনাজ। পুলিশ সহ এসে ঘরে দেখতে পান শাহনাজকে, আর মেঝেতে পড়ে আছে সজীবের 5 টুকরো মরদেহ। 6 বছর থাকে আমরা ওনাদের কখনো রং দেখি নাই কিছু, তার জন্য ওনাদের আমরা তারাই নাই। ওনারা ঠিক মতো ভাড়া দিয়ে গেছে, ঠিক মতো আসছে। দুপুরে মহিলা 12টা বাজে আসতো, দুপুর 3টা 4টার দিয়ে চলে যেত। লগে উঠলাম 7 তলা পর্যন্ত, উঠতে মনে করেন না সেই সব রমটম দেখলো। তারপরে মনে করেন 4 তলায় গিয়া খুলতে মতন দেখে লাশ। পুলিশ বলছে, বুটিকের ব্যবসার কথা বলে প্রতিদিন স্বামীর বাসা থেকে বের হতেন শাহনাজ, ফিরতেন সন্ধ্যার পর।
শাহনাজ ও সজীবের মধ্যে বিরোধের কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আগে থেকেই তার অবৈধ সম্পর্ক ছিল। সে গত দুরাত এই মহিলা তার বাসায় ছিল। আগে থেকেই যেহেতু সম্পর্ক, এবং এই মহিলাও জানতে পারছে যে অন্যান্য মেয়েদের সাথেও তার খারাপ সম্পর্ক আছে। মহিলারা যখন আক্রমণ করছে পুরুষ, তখন তার ছুরি দিয়ে তার বেডে বসাই দিয়েছে। নিহত সজীব হাসান সায়দাবাদে একটি বাসের কাউন্টারে কাজ করতেন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে: রাজধানীতে বেড়েছে মাত্রাতিরিক্ত ধুলার দূষণ। বছরে জমছে প্রায় 450 টন ধুলা। পানি ছিটানোর দৃশ্যমান অগ্রগতি নেই। ভোঁদর দিয়ে মাছ ধরার প্রাচীন পদ্ধতি টিকে আছে শুধু বাংলাদেশে। 600 বছরের রীতি ধরে রেখেছে নড়াইলের কিছু জেলে। করোনা মহামারীর কারণে পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে এবার ফুলের প্রতি মানুষের আগ্রহ একটু কম। এজন্য ফুলের ব্যবসাও দেখা দিয়েছে মন্দাভাব। পাশাপাশি করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অন্যবারের চেয়ে এবার ফুলের বিক্রিও কম। তবে এরই মধ্যে ফুলে ফুলে বর্ণিল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ ও আগারগাঁওয়ের ফুলের বাজার। ঋতুরাজ বসন্ত ভালোবাসা দিবসে নানা বয়সের মানুষ সাজবে নানান রঙের ফুল দিয়ে। শুধু ফাগুন হাওয়ায় ভালোবাসাই নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ওই মাসে। প্রতি বছরে 3 দিন ফুল অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে উৎসবপ্রেমী বাঙালির জীবনে। তাই তো এই দিনগুলোকে সামনে রেখে ফুলের কদর থাকে আকাশ ছোঁয়া। তবে মহামারীর কারণে এবারের পরিস্থিতি ভিন্ন। এর মধ্যে পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে রঙিন করতে ভোররাত থেকে রাজধানীর পাইকারি ফুলের বাজারে শুরু হয় বেচাকেনা। পাইকাররা জানান, করোনা মহামারীতে স্কুল কলেজ বন্ধ থাকায় ফুলের চাহিদা কম, তাই ব্যবসা মন্দা। এবার কাস্টমারই তো নাই, খালি আমরা আছি। আর কতটি ফুল আছে লইছি রিক্সে, যদি বেচতে পারি কপাল ভালো, তাহলে কিছু টাকা লাভ করতে পারলে ভালো চলতে পারবো। আগে 300 বিক্রি করতাম, 4000, 4500, 6000, 7000 টাকা পর্যন্ত গেছিল। এই বছর একটু অনেক কম, চাষিরা এবার একটু মার খেয়ে গেছে। করোনার কারণে বিকে না মাল। 8 বছর তো মনে করেন যে মাল আইনে এখন এই টাইমে মনে হয় দুনিয়ার মানুষ থাকে, দুনিয়ার লোক থাকে, মনে করেন জমজমাট বেচা কিনা থাকে। প্রতিটি গোলাপের পাইকারি দাম হচ্ছে 7 থেকে 8 টাকা, যা খুচরা গিয়ে পড়বে 20 টাকায়। আর গেল বছর প্রতিটি গোলাপ ফুল 25 থেকে 30 টাকায় বিক্রি করত খুচরা ব্যবসায়ীরা। একসময় নিজে ভালোবাসতাম মানুষকে, এখন ভালোবাসাটা জোড়া লাগানোর জন্য সেই ভালোবাসা দিবস উপলক্ষে আমি বছরে একবার ফুল বিক্রি করি। ফুল নিচ্ছি হচ্ছে 14 ফেব্রুয়ারির জন্য, বিশ্ব ভালোবাসা দিবস। দোকানে তুলছি যাতে হচ্ছে সবাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা বিনিময় করতে পারে। ফ্লাওয়ার সোসাইটির তথ্য মতে সারা দেশে প্রায় 30 লাখ মানুষের জীবিকা এই ফুল আবাদ ও ব্যবসাকে কেন্দ্র করে। এর মধ্যে প্রায় 20,000 কৃষক সরাসরি সম্পৃক্ত ফুল চাষের সঙ্গে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে বেড়েছে মাত্রাতিরিক্ত ধুলার দূষণ। 70টি স্থানে বাতাসের দূষণের মাত্রা অসহনীয়। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে বছরে জমছে প্রায় 450 টন ধুলা। বর্ষার সময় মে থেকে জুলাই পর্যন্ত বাতাস নির্মল থাকলেও সারা বছর ঢাকার বাতাস থাকছে অস্বাস্থ্যকর। 2 সিটি কর্পোরেশন, ওয়াসা সহ কোনো কর্তৃপক্ষেরই পানি ছিটানোর দৃশ্যমান অগ্রগতি নেই। পূর্বাচল থেকে প্রগতি সরণি চলছে 100 ফুট প্রস্থ সড়ক ও ড্রেন নির্মাণের কাজ। মূল সড়কের 2 পাশে উন্মুক্তভাবে রেখে দেওয়া হয়েছে নির্মাণ সামগ্রী। খোলা আকাশের নিচে টিলার মতো স্তূপ করে রাখা হয়েছে বালু ও মাটি, যা দিন রাত ধরে উঠতে থাকে বাতাসে। রাস্তার ধুলার কারণে কয়েক ফুট দূরত্বে দেখা যায় না। আব্দুল্লাপুরে চলছে সড়ক সংস্কারের কাজ। উত্তর দিক থেকে রাজধানীর এই প্রবেশ মুখের অবস্থা আরও করুণ। রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, শেওড়াপাড়া, বিজয়নগর, গুলিস্তান, যাত্রাবাড়ি এলাকায় ধুলায় ধূসর হয়ে থাকে সব সময়। অথচ উত্তর দক্ষিণ সিটিতে এসব এলাকায় নিয়মিত পানি ছিটানোর নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। সকালে বিকালে অথবা কখনো দেখি নাই, 15 দিন আগে তাদেরকে একদিন দেখছি। ঢাকা সিটি কর্পোরেশন যদি প্রতিদিন পানি দেয়, এই ওয়াসার গাড়ি পানি নিয়ে যেতে তাহলে ধুলো থাকে না। আমাদের খুব সমস্যা হচ্ছে, ধন নিতে খুব সমস্যা হচ্ছে। ঢাকা উত্তর সিটির তথ্য বলছে 95 কিলোমিটার সড়ক, 85 কিলোমিটার ফুটপাত ও 23 কিলোমিটার নর্দমা উন্নয়নের কাজ চলছে।
এছাড়াও চলছে এলিভেটেড এক্সপ্রেস মেট্রো রেল প্রকল্পের আওতায় ১৭৫ কিলোমিটার রাস্তা, ২১৩ কিলোমিটার নর্দমা ও ১১৮ কিলোমিটার ফুটপাতের উন্নয়ন কাজ। দক্ষিণ সিটি ৫০ কিলোমিটার সড়ক, ৫৪ কিলোমিটার নর্দমা ও ১৪ কিলোমিটার ফুটপাত উন্নয়নের কাজ চালাচ্ছে। লোক সংকটের কারণে নিয়মিত পানি ছিটাতে ব্যর্থ হচ্ছে তারা। আর ফায়ার সার্ভিসের সাথেও কথা হয়েছে, ফায়ার সার্ভিস বলছে তাদের পানি আগুনের জন্য নির্দিষ্ট করা আছে, ওটা যদি বের করে কোনো কারণে ফায়ার লাগে তখন তারা এটা পানির ব্যাপারে এটা করলে তারা ঝামেলায় পড়বে। শুধু যানবাহন স্বল্পতা এবং যন্ত্রপাতি না, বাজেটের স্বল্পতাও আছে। আমাদের জনবল আছে, কিন্তু আমাদের এই যন্ত্রপাতির জন্য যে ৮টা ট্রাকই আমরা ব্যবহার করার চেষ্টা করছি। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, রাস্তা খোঁড়াখুঁড়ি ও নির্মাণ কাজে ৩০ ভাগ, ইটভাটা ও শিল্প কলকারখানায় ২৯ ভাগ, যানবাহন থেকে ১৫ ভাগ দূষণ ছড়াচ্ছে। করোনাকালে কিছুটা কমলেও যান চলাচল স্বাভাবিক হওয়ার পর আবারও দূষণ বাড়তে থাকে। প্রতি ৩ দিনে প্রায় ১,০০০ মেট্রিক টন ধুলাবালি শুধু গাছের পাতায় পতিত হয়। সর্বশেষে ৩-৪ মাসে দূষণ এত বেশি ছিল, তার চেয়ে অ্যানুয়াল যে অ্যাভারেজটা সেটা আগের বছরের প্রায় সমানে চলে আসছে, এবং ২০২১ সালে আগের বছরের চেয়ে ১০ থেকে ১২% বায়ু দূষণ বাড়ল। ধুলা দূষণ রোধে রাজধানীর প্রবেশমুখে গাবতলী, যাত্রাবাড়ি, পূর্বাচল, কেরানীগঞ্জ, টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে পানি ছিটানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফাল্গুন ও ভালোবাসা দিবসের আগে ফুলের বেচাকেনা নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। দিন গড়ালে পয়লা ফাল্গুন এবং তারপরে ভালোবাসা দিবস, যদিও করোনার কারণে উৎসবের প্রস্তুতি কিছুটা ভাটা এবং ফুলের বাজারেও তুলনামূলক এবারে একটু ঘাটতি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে গাজীপুরের পুরো সার্বিক অবস্থা কেমন দেখছেন ফুলের বাজারের? দেখুন, ফুলের মূল ব্যবসা বা ফুলের বড় বাজার যদি ধরা হয় তাহলে পরে বলা যায় যে গাজীপুরটা যশোরের গদখালি। এর বাইরে ঢাকা সহ ঢাকার বেশ আশেপাশে বেশ কয়েকটি এলাকায় ফুলের চাষ শুরু হয়েছে, তার মধ্যে গাজীপুর এবং সাভার অন্যতম। গাজীপুরের ভিতরে আমরা দেখতে পেয়েছি যে ফুলের চাষে বা ফুলের বিষয়ে খুব বড় বিপ্লব না ঘটাতে পারলেও গাজীপুরে কিন্তু একটা বড় সূচনা শুরু হয়েছে, সেটি হচ্ছে টিউলিপ চাষ। তো এখানে টিউলিপ চাষি একজন রয়েছেন, দেলোয়ার হোসেন। তিনি তার পুরো এলাকায় বেশ কিছু এলাকা জুড়ে তিনি টিউলিপ চাষ করছেন। যদিও এই টিউলিপটি এখন পর্যন্ত বাণিজ্যিকভাবে বিক্রির এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, পরীক্ষামূলকভাবে তিনি চালাচ্ছেন। এর বাইরে গাজীপুরে যদি বলি যে ফুল চাষিদের মূল ব্যবসা, সে ব্যবসাটা কিন্তু সাভার কেন্দ্রিক। আমি যদি এখন এখানকার টিউলিপ ফুলের বাগানের দৃশ্যটি যদি দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নেদারল্যান্ডসের এই ফুলটি এখন কিন্তু বাংলাদেশে হচ্ছে। দেলোয়ার হোসেন নামের যে ফুল চাষি, উনি গত ২ বছর আগে এই ১,০০০টি এই বাল্ব, অর্থাৎ প্রতিটি গাছকে বাল্ব বলা হয়, এই বাল্ব তিনি নিয়ে আসেন এবং নিয়ে আসার পর পরীক্ষামূলকভাবে তার এই বাগানে তিনি এই রোপণ করেন। রোপণ করার পর এই প্রত্যেকটা গাছে দেখা যাচ্ছে যে ফুল এসছে এবং এখানে ফুলগুলো বেশ বর্ণিল, হলুদ, লাল সহ হলুদ এবং এখানে ম্যাজেন্টা কালার অর্থাৎ গোলাপি রঙেরও আমরা টিউলিপ আমরা দেখতে পাচ্ছি। সাধারণত বাংলাদেশ রোপণ বা টিউলিপ ফুলের প্রকাশ কিন্তু অতীতে কখনো হয়নি। এই প্রথম বাংলাদেশে এই টিউলিপ ফুলের চাষ এখানে হলো এবং সেই টিউলিপটা কিন্তু একেবারে পরিস্ফুটন ঘটেছে বেশ আন্তর্জাতিক মানের। এখন শুধুমাত্র দরকার এই বাল্বগুলো, অর্থাৎ প্রতিটা গাছের নিচে যে বাল্বগুলো রয়েছে সেই বাল্বগুলো সংরক্ষণ করা। যদিও বাংলাদেশে ফুল সংরক্ষণাগার নেই, ফ্লাওয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুল চাষ এবং ফুল সংরক্ষণের জন্য সংরক্ষণাগার তৈরি করা হচ্ছে, কিন্তু এটি এখন সেটা চালু হতেও আরো বেশ সময় লাগবে, কিন্তু তার আগে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। আমরা যদি বলি যে এই টিউলিপ গাছ এবং টিউলিপ ফুল, যেটি বাংলাদেশের আগে কখনোই দেখা যায়নি, এবছর থেকে আমরা দেখতে পেয়েছি যে বেশ পরিস্ফুটন ঘটেছে এবং ৩-৪টি রঙের ফুল এখানে আসছে। আন্তর্জাতিক বাজার মূল্য কিন্তু এর বেশ চড়া। আমরা একটা হিসাব দেখেছি যে প্রায় ৩ বিলিয়ন এই টিউলিপ উৎপাদন হয় এক নেদারল্যান্ডসে, আর এর বাইরে আমাদের এশিয়াতে ভারত এবং ইরান এবং তুর্কমেনিস্তানে আমরা দেখেছি। এখন বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৫০০ কোটি টাকার এই ফুলের বাজার রয়েছে। তো এই ফুলের এত বড় দীর্ঘ বাজার, এই দীর্ঘ বাজারটা কিন্তু বাংলাদেশ ফুল চাষিরা দখল করতে সেই কারিগরি উন্নয়নটা এখন খুবই ভীষণ রকমের প্রয়োজন, যেটির হয়তো চর্চা এখন শুরু হয়েছে এবং বেশ কিছু জায়গায় অনেকেই চালু করেছেন। আমরা দেলোয়ার সাহেবের সাথে কথা বলবো। দেলোয়ার ভাই,
আপনি এই একটা তো বিপ্লব ঘটিয়ে ফেলেছেন আমাদের এই মৌসুমে, তো বা আমাদের বাংলাদেশের আবহাওয়া তো টিউলিপ চাষ বা টিউলিপ ফোটা তো একেবারে বলা যায় যে কল্পনা করা যায় না। এটা কিভাবে সম্ভব করলেন? আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে শুভেচ্ছা এবং ধন্যবাদ যে এখানে লাইভ করার জন্য আপনাদের সব টেলিভিশনে যারা কলাকুশলী আছেন বা আপনারা যারা আসেন সবাইকে আমার টিউলিপ ফুলের শুভেচ্ছা। এটা হলো আমি বিভিন্ন ফুল নিয়ে কাজ করি আজকে 16-17 বছর ধরে। আমার এখানে দেখতে নেবে পাশে গোলাপ আছে, এখানে ক্যাপসিকাম আছে, ওই পাশে গোলাপ আছে, আমার জারবেরা ছিল, আমার আরো যত ধরনের হাইবিল যত ফুল আছে এগুলো নিয়ে আমি কাজ করি প্রায় 16-17 বছর যাবত। হ্যাঁ, এটা হলো গত বছর আমরা একটু এক্সপেরিমেন্ট অল্প একটু করছিলাম। আপনারা হয়তো গত বছর একটা আপনারা ধারণ করছিলেন, এই বছর হলো আমরা অনেক বাল্ব কিনছিলাম, পরিমাণে 50,000 কিনছিলাম, কিন্তু 50,000 বাল্ব আমরা এর জন্য নিতে পারিনি ওই লকডাউনের কারণে। হ্যাঁ, লকডাউনের কারণে নিতে পারি নাই, যার জন্য পরে আমরা বিমানে আবার 20,000 বাল্ব নিয়ে আসছি। কোথা থেকে নিয়ে আসছেন? নেদারল্যান্ড থেকে নিচ্ছি, রয়্যাল বেলজিয়াম কোম্পানি আছে নেদারল্যান্ডের, তাদের কাছে নিয়ে আসছে। কিন্তু একটা বড় মজা হলো রয়্যাল বেলজিয়াম কোম্পানি যারা এক্সপার্ট আছে তারা কিন্তু আমাদেরকে নেগেটিভ কথা বলছিল যে তোমার যেহেতু বাল্বটাকে লেট হয়েছে তুমি এবার ব্লুডিং করতে পারবে না। আমরা একটু অনেক হতাশা ছিলাম যে এখানে বড় একটা টাকা করছি আমরা, একটা মনে করেন না ফুল বিক্রিটা তেমন এর জন্য না, কিন্তু আমার একটা হলো যে আমি যে কোনো ক্রপস নিয়ে 2 থেকে 3 বছর আগে মাঠে ফিল্ড লেভেলে কাজ করি, তারপরে আমি গ্রোয়ার তৈরি করি বা আমি নিজে এখন বাণিজ্যিক ভাবে শুরু করে বাণিজ্যিক বিক্রি শুরু করি না, করবো না, এবছর আমরা করতে পারবো না, কারণ আমরা এটার মানে অবজারভেশন আছি যে আমরা সামনে যদি এটা বড় আকারে অ্যামাউন্টের যদি আমরা এতে যাই, বিনিয়োগে যাই, তাহলে কি হতে পারে। কোন মাসে এই বাল্বগুলো লাগাতে হয়? বাল্বগুলো লাগাতে হয় ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে লাগাতে হয়। ফুল ধরতে কত সময় ওই 30 দিনে ফুল চলে আসে। হ্যাঁ, 30 দিনে চলে আসে, ঠান্ডা থাকে, তাহলে আপনার লং টাইম থাকে, ফুড 1 মাস 10 দিন পর্যন্ত স্টে করে গেছে। ধন্যবাদ আপনাকে। আপনার একটা বিষয় বলে রাখি যে আমাদের ফুল চাষের যে পুরো বাংলাদেশ ব্যাপী যে পরিমাণে বিপ্লব ঘটে গেছে এবং বিভিন্ন রকমের ফুল চাষিরাও বেশ যুক্ত হচ্ছেন এই পেশার সাথে, এখানে বাজারও কিন্তু বেশ উচ্চ মূল্যের বাজার কিন্তু সামনে তৈরি হয়ে আছে। বাংলাদেশে এখন শুধু দরকার এই ফুল চাষের জন্য ফুল চাষিদের প্রণোদনা এবং পাশাপাশি ফুল সংরক্ষণাগার, একটি আধুনিক ফুল সংরক্ষণাগার তৈরি করা এবং বাল্বগুলো বা এর টিস্যু কালচারের মাধ্যমে এটার উৎপাদন আরো তৈরি করা যায় কিনা এই বিষয়গুলো নিয়ে গবেষণা তৈরি করা দরকার। শাহরিয়ার অনির্বাণ যোগ দিয়েছিলেন গাজীপুর থেকে ফুলবাজারের সর্বশেষ অবস্থান বা ফুলবাজারে বেচাকেনা নিয়ে আমাদেরকে জানাতে। নড়াইলে জেলেদের মাছ ধরার সঙ্গী ভোঁদর। কলোরা গোয়ালবাড়ির কয়েকটি মাল পরিবারে এখনও প্রচলিত 600 বছরের প্রাচীন এই রেওয়াজ। গবেষকরা বলছেন বন্যপ্রাণী ও মানুষের সহাবস্থানের এমন নজির পুরো বিশ্বেই বিরল। তবে সুন্দরবন ঘেঁষা জলাধারে একসময় এর দেখা মিলল এখন বিলুপ্তির মুখে। শ্যামদাসের জেলের ঘরে জন্ম, তাই জাল জলই জীবন। চিত্রা নদীতে মাছ ধরতে তার সহচর 2 জোড়া ভোঁদর, যারা জলের অতলে লুকোনো মাছের ঝাঁক তাড়িয়ে আনে জালে। সেই মাছ হাটে বেচে হয় অন্যের সংস্থান। নেশা হলে কী হবে, তারপরে শীতের রাত, বৃষ্টি নেই, নিয়ে নেই, মশা নেই, খারাপ তো লাগে, তারপরে করতে আমি কিছু পারি না, করতে পারিনি আমি। মধ্য অক্টোবর থেকে মার্চ পর্যন্ত নৌকা ভোঁদর নিয়ে নদীতে নামেন স্থানীয় জেলেরা। তবে নদীতে আর আগের মতো মাছ নেই। এখন দিন রাতে যা মেলে বিক্রি হয় স্থানীয় হাট বাজারে। ভোঁদরের জোটে পুঁটি, তেলাপিয়া। আগে যে পানি আসতো পদ্মার থেকে, ওই পানিতে এই নদীতে এই যে গোলা পানি এই যে না, এই সময় তখন এই গোলা পানি আসতো না, তখন এই সমস্ত ঘাটে সব জায়গায় বালু ছিল, বুঝছেন, বালু পড়তো। কিন্তু এখন এই নোনা পানি উঠাতে, এই মাটিতে পলি মাটি পড়াতে সমস্ত নদী যাচ্ছে ভরাট পড়ে। ওই পাটা জালের জন্য মাছ মাছ ফেলতে সব পোনা টোনা সব শেষ হয়ে যায়, এই জালে মাছের জন্য কম পাওয়া যায়। মাছ ধরায় পশু পাখির সহায়তা নেওয়া প্রাচীন রেওয়াজ। চীন জাপানে এ কাজে আসে পাখি। তবে ভোঁদর দিয়ে মাছ ধরার 600 বছরের পুরনো পদ্ধতি শুধু বাংলাদেশেই প্রচলিত আছে। পৃথিবীতে শুধুমাত্র একমাত্র বাংলাদেশ যেখানে ভোঁদর দিয়ে ওই প্রক্রিয়ায় মাছ ধরা হয়। আমরা সুন্দরবনে অনেক ধরনের গবেষণা প্রকল্প দেখি, সংরক্ষণ প্রকল্প দেখি, কিন্তু আমাদের ভোঁদর নিয়ে কিন্তু কোনো কিছু করতে দেখি না। অথচ আমাদের এই ভোঁদররা, আমরা বলি যে আমাদের ওয়েটল্যান্ড অ্যাম্বাসেডর, ভালো পানির নির্দেশক। স্থানীয় জলাধারে মাছ কমে যাওয়ায় ভোঁদর নিয়ে জেলেদের পাড়ি দিতে হয় সুন্দরবনে। তবে জলদস্যু ভীতি আর বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এভাবে মাছ ধরা নিষিদ্ধ বলে সেখানেও আছে বিড়ম্বনা। তাই নড়াইল, যশোর ও গোপালগঞ্জের নদীখালি এখন তাদের ভরসা।
শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে আজিজ কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনায় এক শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে। নিহত শ্রমিকের নাম আলমগীর বলে জানা গেছে। কারখানাটিতে বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে আগুন লাগে। 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, কারখানাটির বেশ কয়েকটি গ্যাস চেম্বার পুড়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মকর্তা জানান, হাইড্রোজেন পারঅক্সাইড মেশিনে বিকট শব্দে বিস্ফোরণের পর মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে কারখানায়। ওইখানে মুহূর্তের ভিতরে সবকিছু অন্ধকার হয়ে গেছে আওয়াজের সাথে সাথেই। অনেক জোরে একটা আওয়াজ হয়, এই আওয়াজের কারণে লোক মানে আতঙ্ক হয়ে রাস্তায় আসে। যে বিস্ফোরণ ঘটনা ঘটছে মানে গরু ছাগল আঙ্গুর এলাকার যা আছে সব 2-3 এলাকা মানে বাড়ি ছাইরা মানুষ গেছে। হাইড্রোজেন পারঅক্সাইডের প্ল্যান্ট যেহেতু অনেকগুলো চেম্বার আছে, সেই ক্ষেত্রে ওইগুলা হিটে ব্রাস্ট হয়েছে দু একটা। তো আমরা যেহেতু এসে সম্পূর্ণ ভবনটাই আগুন দেখেছি, তো এই মুহূর্তে বলা যাচ্ছে না যে আসলে কি কারণে আগুন লেগেছে। সংবাদের এই পর্যায়ে জেনে নেব এই সপ্তাহের বাজার দর। রাজধানীর বাজারগুলোয় মোটা চালের দাম অপরিবর্তিত থাকলেও বাড়তি চিকন চালের দাম, এছাড়াও দফায় দফায় বাড়ছে ভোজ্য তেলের দাম। তবে শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকায় দামও কিছুটা সহনশীল বলছেন ক্রেতা বিক্রেতারা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের বাজার দর কী ধরনের তারতম্য দেখছেন, এবং চিকন চালের দাম ও ভোজ্য তেলের দাম যে প্রতিনিয়ত বেড়েই চলেছে, এই বিষয় নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবং বাজারে এটার প্রভাব কেমন দেখছেন? দেখুন, সবকিছু মিলিয়ে কিন্তু বাজারে প্রায় প্রতিটি পণ্যের দামই বাড়তি। আমরা চালের বাজার ঘুরে দেখেছি, ভারত থেকে চাল আমদানির প্রায় 1 মাস সময় পেরিয়ে গেছে। 1 মাস সময় পেরিয়ে গেলেও কিন্তু সে অনুযায়ী চালের দামে কিন্তু বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। এখনও আমরা দেখতে পেয়েছি যে মিনিকেট যে চালটি সেটি 60 থেকে 62 টাকা, নাজির চাল 68 টাকা, এছাড়া স্বর্ণা যে চালটি আছে 48 টাকা, 28 চাল 48 টাকা। অর্থাৎ প্রতিটি চালই কিন্তু সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 টাকা কেজি বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া এ নিয়ে আমরা কথা বলেছি চাল যারা বিক্রি করেন অর্থাৎ বিক্রেতাদের সঙ্গে। তারা বলছেন যে মিলারদের মাধ্যমে চাল আমদানি করার কারণেই কিন্তু আসলে দামটা কমছে না এখন পর্যন্ত। আর এছাড়া এখন কিন্তু ধানের ভরা মৌসুম, অর্থাৎ এই সময় চালের দাম কমার কথা, কিন্তু সেটি না কমে কিন্তু চালের দামটা বেড়ে গেছে। এছাড়া তেলের কথা আপনি বলছিলেন, তেলের দামও কিন্তু অস্বাভাবিক হারে বেড়ে গেছে এবং এ নিয়ে কিন্তু ভোক্তাদের মধ্যে আমরা অসন্তোষ দেখতে পেয়েছি। আর গরুর মাংস এবং খাসির মাংসের দাম কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ খাসির মাংস বিক্রি হচ্ছে 900 টাকা এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 580 টাকা কেজি দরে। আর এছাড়া সব ধরনের মুরগির দাম কিন্তু বেড়েছে, অর্থাৎ ব্রয়লার মুরগি কেজি প্রতি 10 টাকা, সোনালী মুরগি কেজি প্রতি 30 থেকে 35 টাকা, দেশি মুরগি কেজি প্রতি 40 টাকা বেড়েছে। আর এছাড়া সবজির বাজারে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে, অর্থাৎ নতুন যে সবজিগুলো এসেছে উস্তে, করলা জাতীয় যে সবজিগুলো, এগুলোর দাম কিছুটা বাড়লেও অন্যান্য যে সবজি ফুলকপি, বেগুন, এসব সবজির দাম কিন্তু আগের দামেই বিক্রি হচ্ছে, অর্থাৎ এদিক দিয়ে তেমন কোনো দাম কিন্তু বাড়েনি। আর এছাড়া মাছের বাজারটা আমরা ঘুরে দেখেছি, সেখানে চাষ করা মাছের যে দাম সেটি কিন্তু সহনীয় দামেই আছে, অর্থাৎ চাষ করা মাছগুলো কিন্তু 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এছাড়া নদীর মাছ অর্থাৎ দেশি মাছের দাম কিন্তু কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। অর্থাৎ আমরা বাজার ঘুরে দেখতে পেয়েছি সবজি, কিছু কিছু সবজি ছাড়া অন্যান্য সব পণ্যের দামই কিন্তু মোটামুটি বাড়তির দিকে। আর এ নিয়ে ভোক্তাদের মধ্যেও কিন্তু এক ধরনের অসন্তোষ রয়েছে। তারা বলছেন বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার কোনো বিকল্প নেই, অর্থাৎ প্রতিটি পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখবার জন্য কিন্তু বাজার মনিটরিং ব্যবস্থা একদিকে যেমন জোরদার করার প্রয়োজন, তেমন মনিটরিংয়ের পাশাপাশি মানে প্রতিদিন, অর্থাৎ তারা বলছেন প্রতিদিন বা প্রতি সপ্তাহে যদি টিসিবি কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাজারে নজরদারি করে এবং দামগুলো সহনীয় পর্যায়ে রাখতে যারা ক্রেতা আছেন তাদেরকে প্রেশার ক্রিয়েট করে নিশ্চিত করে, তাহলেই কিন্তু পণ্যের দাম সহনীয় পর্যায়ে আসবে, অন্যথায় কিন্তু পণ্যের দাম আবারও বেড়ে যেতে পারে। সপ্তাহের বাজার দর নিয়ে টাউন হল মার্কেট থেকে যোগ দিচ্ছিলেন আমাদের সহকর্মী বিপ্রজিৎ চন্দ। ৭১ ময়মনসিংহের গফরগাঁও ও ভালুকায় লুটপাট, নির্যাতন ও হত্যার মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে 9 আসামির 3 জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় হওয়া 114 আসামির মধ্যে এই প্রথম কোনো আসামিকে খালাস দেওয়া হয়েছে। বাকি 5 আসামিকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি শাহিনুল ইসলাম সহ 3 বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন। প্রায় 1 বছর পর কোনো মানবতাবিরোধী অপরাধ মামলায় রায় দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ময়মনসিংহের গফরগাঁওয়ের 9 আসামির বিরুদ্ধে 9 জনকে অপহরণ করে নির্যাতন ও 4 জনকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। 5 আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। 3 আসামির আমৃত্যু কারাদণ্ড ও 5 জনকে 20 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া 1 জন খালাস পান। AFM ফাইজুল্লাহ ওরফে আবুল ফালা, আবুল কালাম শামসুজ্জামান আবুল কালাম এবং আব্দুর রাজ্জাক মণ্ডল, এই 3 জন অপরাধের জন্য তাদেরকে আমৃত্যু সাজা প্রদান করেছেন। রায় ঘোষণার আগে এ মামলার পলাতক আসামি AFM ফয়জুল্লাহ আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে এলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 42 মামলার রায়ে এই প্রথম কোনো আসামি খালাস পেয়েছে। এই শহীদ পরিবার, ভিকটিম পরিবার, তাদের যে ব্যথা, সেই ব্যথাটা নিরাময়ের জন্য এমন ধরনের শাস্তি এটা হওয়া উচিত যাতে তাদের সেই ব্যথাটি উপশম হয়। আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা। আমরা মনে করি প্রসিকিউশনের যে কেসটি ছিল সেটিকে আমরা জেরার মাধ্যমে, ডকুমেন্টের মাধ্যমে সম্পূর্ণ মিথ্যার উপর প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই রায় পড়ে আমরা আসামিদের সাথে পরামর্শক্রমে আমরা উচ্চ আদালতে আপিল করব। ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের 42টি মামলার রায়ে 118 জন আসামির মধ্যে 103 জনের সাজা হয়েছে। এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, মোহাম্মদ কামারুজ্জামান সহ 6 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোশাক খাতে করোনা সংকট কাটানোর বাধা হয়ে দাঁড়িয়েছে সুতার বাড়তি দাম। গত 3 মাসে প্রতি কেজি সুতার দাম বেড়েছে প্রায় $1। গার্মেন্টস মালিকরা বলছে এতে রপ্তানি আদেশ ফেরত দিতে বাধ্য হচ্ছেন তারা। আবার আগের ক্রয়াদেশের পণ্য রপ্তানিতে গুনতে হচ্ছে লোকসান। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বাড়ায় সুতার দাম বেড়েছে বলে জানান টেক্সটাইল মিল মালিকরা। করোনায় ক্রয় আদেশ বাতিল ও কারখানা বন্ধ থাকায় গত বছর এপ্রিলে পোশাক রপ্তানিতে ধস নামে। ওই মাসে মাত্র $37 কোটি পোশাক রপ্তানি হয়। গত অর্থবছরে পোশাক রপ্তানি কমে 18%। এবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে পোশাক রপ্তানি। প্রথম 5 মাসে $1289 কোটি পোশাক রপ্তানি হয়েছে। কিন্তু সুতার দাম বাড়ায় আবারও বিপাকে পড়েছেন পোশাক ব্যবসায়ীরা। গত নভেম্বরে প্রতি কেজি 30 কাউন্ট সুতা $2.70 থেকে 80 সেন্টস হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে $3.65 থেকে 70 সেন্টসে। সুতার দাম বাড়লেও ক্রেতারা দাম না বাড়ায় ক্রয়াদেশ ফেরত দিতে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। আমাদের গার্মেন্টসের যে বায়াররা, তারা তো গার্মেন্টস বিক্রি করতে পারছে না, তারা তো আমাদের কাছ থেকে আরও বেটার প্রাইসে চাচ্ছে। সেখানে আমাদেরকে যেখানে অর্ডার নিয়ে মোটামুটি সারভাইভ করে সামহাও ম্যানেজ করে আমাদেরকে প্রসিড করা দরকার, সেখানে আমরা কষ্ট করে সব গার্মেন্ট ফ্যাক্টরিগুলো অর্ডার নেওয়ার পরে আপনার এখানে ইয়ার্ন প্রাইস এবং ফ্যাব্রিক প্রাইস বাড়া শুরু করে দিল। দ্য মিলস অ্যান্ড দ্য ইয়ার্ন মিলস দেমসেলভস, এটা আপনার আর্টিফিশিয়ালি ড্রিভেন। এদিকে মিল মালিকরা জানান গত আগস্টে প্রতি কেজি তুলা $1.60 থেকে 65 সেন্টস হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে $2.10। তুলার দাম ও সুতার চাহিদা বাড়ার কারণে দামও বেড়েছে। টেক্সটাইলের মার্কেটটা হলো ক্রেতা, এটা ক্রেতার মার্কেট। বাংলাদেশটা ক্রেতার মার্কেট, বিক্রেতার মার্কেট না। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কারণে কিন্তু প্রাইসটা বাড়ছে। আপনি জানেন আন্তর্জাতিক বাজারে এই বছর তুলার দামটা কিন্তু অনেক ভোলাটাইল, মানে এটা খুবভাবে মানে একটা চলছে, বাজারটা খুব উত্তাল চলছে এবং বিশ্ব ইকোনমিতে তুলার বাজার বেড়ে দেওয়ার কারণে সুতার দাম বাড়ছে, আর তাছাড়া চাহিদাও বাড়ছে। তুলার মৌসুম শুরু হয় সেপ্টেম্বরে। তার আগে তুলা ও সুতার দাম কমার সম্ভাবনা কম বলে জানান বিটিএমএ সভাপতি সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিকূল আবহাওয়ার কারণে গত বছর চায়ের উৎপাদন কমেছে 10 ভাগ। তবে উৎপাদন কম হলেও পূরণ হয়েছে লক্ষ্যমাত্রা। চা শিল্প সংশ্লিষ্টরা বলছেন লকডাউনেও কাজ বন্ধ না থাকায় লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে। দেশে চা শিল্পের ইতিহাসে 2019 সালে রেকর্ড উৎপাদন হয়েছিল 9 কোটি 60 লাখ কেজি চা। 2020 সালে 10 ভাগ কমে উৎপাদন হয়েছে 8 কোটি 63 লাখ কেজি, যদিও লক্ষ্যমাত্রা ছিল 7 কোটি 59 লাখ কেজি।
সংশ্লিষ্টরা বলছেন, গত বছর এক পর্যায়ে গরম এবং অতিবৃষ্টির কারণে চা উৎপাদন ব্যাহত হলেও পরে আবার তা বেড়েছে। এছাড়াও করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে চা নিলাম কেন্দ্র চালু রাখা, শ্রমিকদের মজুরি, রেশন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ নানা পদক্ষেপের কারণে লক্ষ্য অর্জিত হয়েছে। তবে বাগান মালিকরা বলছেন, লক্ষ্য অর্জন হলেও বেড়েছে উৎপাদন খরচ। পরবর্তী মাসগুলোতে ওয়েদার একটু ফেভারেবল থাকায় আমরা অনেকটা কাভার করেছি, নাহলে হয়তো আরও বিহাইন্ড থাকতাম। যার জন্য আমরা এই মুহূর্তে বছরের শেষে 10% বিহাইন্ড রয়েছি গত বছর রেকর্ড ক্রপের চেয়ে। 2020 সালে চা বাগানের যে লেবারদের ওয়েজেস বাড়ছে, বেতন বাড়ছে, এরিয়া ছিল এবং জিনিসপত্রের দাম বাড়ছে, করোনার প্রভাব আছে, বিভিন্ন কারণে চায়ের কস্টিং বাড়ি গেছে। এদিকে করোনার কারণে গত বছর চায়ের চাহিদা 15% পর্যন্ত কমেছে। বর্তমানে চাহিদা বাড়ায় অনেকটা কেটেছে সংকট। এবছর আমাদের আবহাওয়া অনুকূলে না থাকার পরেও আমরা আমাদের লক্ষ্যমাত্রার উপরেই পৌঁছাতে পারছি। ইনশাল্লাহ এই বছর যদি আমাদের আবহাওয়া অনুকূলে থাকে, ইনশাল্লাহ আমরা দেশের চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করার মতো আমাদের ক্যাপাসিটি থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী 2025 সালের মধ্যে বার্ষিক চা উৎপাদনের লক্ষ্য রয়েছে 14 কোটি কেজি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সহিংসতায় উস্কানির অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা না হলে আবারও ঘটতে পারে এই ধরনের ঘটনা। অভিশংসনের শুনানিতে এমন সতর্কতা জানিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। বৃহস্পতিবার দাঙ্গার সাথে ট্রাম্পের সম্পৃক্ততা প্রমাণের জন্য দাঙ্গাকারীদের বক্তব্য পেশ করেন। ট্রাম্পের আইনজীবীরা শুক্রবার এর বিপক্ষে তাদের যুক্তি উপস্থাপন করবেন। এর আগে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় অভিশংসন প্রক্রিয়া সাংবিধানিক বলে প্রাথমিক প্রস্তাব পাশ করেও মার্কিন সিনেট মঙ্গলবার 56-44 ভোটের ব্যবধানে সিনেটে প্রস্তাবটি পাশ হয়। এ সময় ডেমোক্র্যাটদের সাথে ট্রাম্পের বিপক্ষে ভোট দেন রিপাবলিকানরাও। প্রায় এক বছর মুখোমুখি অবস্থানের পর লাদাখ সীমান্তে সেনা প্রত্যাহার নিয়ে সমঝোতায় এসেছে ভারত ও চীন। বৃহস্পতিবার ভারতের সংসদ দুপক্ষের এই সিদ্ধান্তের কথা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারত 1 ইঞ্চি জমিও হারায়নি দাবি করে তিনি বলেন, চীনের সেনাদের প্যাংগং লেকের উত্তরের তীর থেকে পূর্ব দিকে এবং ভারতের সেনাদের ফিঙ্গার পয়েন্ট 4 থেকে নিজেদের স্থায়ী শিবিরে ফিরিয়ে নেওয়া হবে। এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে, তবে তা হবে পর্যায়ক্রমে। ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। ফাইনালে মেক্সিকান ক্লাব টাইগ্রেসকে 1-0 ব্যবধানে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত বায়ার্ন, কিন্তু VAR-এ বাতিল হয় জশুয়া কিমিচের গোল। বিরতির আগে লেরয় সানেকে হতাশ করে গোলপোস্ট, তবে টাইগ্রেসের শেষ রক্ষা হয়নি। 59 মিনিটে বায়ার্নের জয়সূচক গোলটি করেন পাভার্ড। এ নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় শিরোপা জিতল বাভারিয়ানরা। আর বার্সেলোনার পর ঘরোয়া ও আন্তর্জাতিক মিলে 6 শিরোপার সবগুলোই জিতল বায়ার্ন। আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন বায়ার্নের লেভানডস্কি। ঢাকা টেস্টে মন্থর প্রথম দিনে উইন্ডিজের সংগ্রহ 5 উইকেটে 223 রান। মাঝের সেশনে 3 উইকেট তুলে নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ, তবে দিন শেষে এনক্রুমা বোনার স্বাগতিকদের জন্য অস্বস্তির নাম। অপরাজিত আছেন 74 রানে। রাহি তাইজুলের শিকার জোড়া উইকেট। কাগজে কলমে 4 স্পিনার কৌশল থেকে সরে এসে এবার 3 স্পিনারের দল, কিন্তু 2 পেসারের সাহসী শর্ত পূরণে সামর্থ্য কোথায় টাইগার ম্যানেজমেন্টের? এক সাকিবের চোটে ঘা 2 ডিপার্টমেন্টের। 4 বিশেষজ্ঞ বোলারের দলে পঞ্চম অপশন সৌম্যের জেন্টাল মিডিয়াম পেস। 7 সকালে শূন্যতা আরো প্রকট দেখালো টস হারের কারণে। স্বাগতিকদের সাদামাটা শুরুর বিপরীতে ব্রাথওয়েট ক্যাম্বেলের 66 রানের জুটি। ভাগ্যের সহায়তা পেয়ে তাইজুল দিয়েছেন ব্রেক থ্রু। দ্বিতীয় সেশনে অধ্যবসায়ে ব্যবধান গড়েছেন রাহি। ফ্ল্যাট উইকেটে তার সহজাত সুইং ধারালো হয়েছে নিয়ন্ত্রণ আর পরিকল্পনায়।
সেট হয়ে যাওয়া ব্রাথওয়েট আটকে গেছেন সৌম্যের গোল্ডেন আর্মে। চট্টগ্রামে মহাকাব্যের পর ঢাকাতে মেয়ার্সের ছোট গল্প লিখলেন রাহি। নিয়ন্ত্রণ হাতছাড়া হবার আগেই প্রতিরোধ বোনার ব্ল্যাকউড জুটির। পঞ্চম উইকেটে দুজনের ৬২ রানের পর তাইজুলের গতি বৈচিত্র্য। ব্ল্যাকউডের বিদায়ের পর বোনার জশুয়ার অবিচ্ছিন্ন ৪৫ রানে দিন শেষে সমতা। কিন্তু টস জিতে যে কাজ আগেই এগিয়ে নিয়েছেন অতিথি অধিনায়ক। টেস্ট জয়ের আদি ও অকৃত্রিম সূত্র প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নেয়া। ১-০তে পিছিয়ে থাকা সত্ত্বেও সেই সাহসিকতা দেখাতে অনীহা যেন টাইগার ম্যানেজমেন্টের। একমাত্র পেসার রাহির অবদানে প্রথম দিন শেষে লড়াইটা সমানে সমান। তারপরও রয়ে যাচ্ছে আক্ষেপ। নিজস্ব শক্তির জায়গা কাজে লাগানো সে তো সবাই পারে, প্রতিপক্ষের শক্তির মুখোমুখি হওয়া সেটাই যে আসল সাহসিকতা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। নিউজিল্যান্ড সফরে থাকছেন না সাকিব। বিসিবি তার ছুটি মঞ্জুর করেছে। দেশে কোনো প্রস্তুতি না নিয়ে সরাসরি নিউজিল্যান্ডে গিয়েই ক্যাম্প করবে বাংলাদেশ। উইন্ডিজ সিরিজের পরই ছুটিতে যাবেন ক্রিকেটাররা। এপ্রিলের শ্রীলঙ্কা সফরের আগেই ভেট্টরের রিপ্লেসমেন্ট খুঁজে নেবে বিসিবি, বলছেন আকরাম খান। চট্টগ্রাম টেস্টের চোটে আপাতত পুনর্বাসনে সাকিব। সেরে ওঠার তাড়াহুড়ো নেই। সামনের নিউজিল্যান্ড সিরিজেও খেলছেন না তিনি। তৃতীয় সন্তানের বাবা হতে স্ত্রীর পাশে থাকবেন। ছুটি চেয়ে তার আবেদন মঞ্জুর করেছে বিসিবি। ও তো ফ্যামিলির জন্য আপনার দিয়ে করেছে। আজকে মাননীয় বোর্ড প্রেসিডেন্টের সাথে আলাপ করেছি, ওর ছুটিটা দিয়ে দিয়েছে, যেহেতু এর আগে অনেক প্লেয়ারকে আমরা ৩ ওয়ানডে টি-20 খেলতে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। করোনাকালে প্রথম অ্যাওয়ে সিরিজ। কোভিড প্রোটোকল মেনে প্রস্তুত হওয়ার চ্যালেঞ্জ কঠিন, সেটা মাথায় রেখে পরিকল্পনা করছে বিসিবি। নিউজিল্যান্ডকে একটা যেন আমাদের প্লেয়াররা যেন একটু বেশি দিন প্র্যাকটিস করতে পারে এবং আর একটু সুযোগ সুবিধা পায়। তো ওরা আমাদেরকে 2টা অপশন দিয়েছিল, তার মধ্যে আমরা ম্যানেজমেন্টের সাথে বসে আমরা ওই যে অপশন বি যেটা ছিল সেটা নিয়েছে। এই জন্য ওরা খেলাটা 7 দিন পিছিয়েছে। নিউজিল্যান্ডে গিয়ে ভেটরি অধ্যায় শেষ হচ্ছে। পরবর্তী সিরিজের আগেই নতুন স্পিন কোচ খুঁজে নেবে বিসিবি। ওরও কিন্তু আপনার 100 দিনের একটা আমাদের কন্ট্রাক্ট ছিল, তো সেটা কতদিন বাকি আছে সেটা সে ওখানে গিয়ে ওকে আমরা ওখানে পাচ্ছি এবং এরপর আমরা স্পিন কোচিং আমরা এক জায়গায় কথা বলছি এবং সেটা চলছে। আমরা একটা ভালো কোয়ালিটি পেলে আমরা ইনশাল্লাহ নিয়ে নিই। এসে গেছে করোনা টিকা। নিউ নর্মালে ঘরোয়া ক্রিকেট ফেরানোর তাড়নাও বেড়েছে। এপ্রিলে টাইগারদের শ্রীলঙ্কা সফরের আগেই জাতীয় ক্রিকেট লিগ শুরু করতে চায় বিসিবি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম থেকে ঢাকা টেস্টের সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, গতদিন আমরা দেখেছি যে আমাদের এখানে এনক্রুমা বোনার অপরাজিত আছেন এবং একটা মন্থর গতি আমরা গতকালকে লক্ষ্য করেছি। সেক্ষেত্রে আজকে কি আবারও ব্যাটিং শুরু হয়েছে কিনা এবং বর্তমানে সর্বশেষ আপডেটটা কি আজকের খেলার? না, আমি যে আপডেট বলি সেই ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ আমি যতদূর দেখে এসেছি, বাইরে আসা পর্যন্ত কী অবস্থা সেটা আসলে বলা কঠিন। তারপরেও শুরুটা কিন্তু ভালো করেছে ওয়েস্ট ইন্ডিজ এবং কন্ডিশনের কথা বলতে হয় সেটা হচ্ছে উইকেট যেমনটা হওয়ার কথা ছিল তেমনটা না, কারণ মিরপুর উইকেটে যেমনটা হয় প্রথম দিনের পরের দিনই স্পিনাররা সহযোগিতা পায় এবং পেসাররা হয়তো একটু টার্ন পায় বা সুইং পায়, সেটা কিন্তু দেখা যায়নি। প্রথম 1 ওভার বা আমি যখন দেখেছি 8 থেকে 9টা বল, সেখানে দেখা গেছে যে একেবারে ব্যাটিং উইকেট এখনও আছে এবং যেটা প্রত্যাশা করা হচ্ছে যে আজকেও ব্যাটিং উইকেটটা থাকবে, কারণ প্রেসিডেন্টস কাপ বলেন টি-20 যে টুর্নামেন্টটা হয়েছে সেখানেও দেখা গেছে যে এখানে উইকেট সহজে ভাঙেনি। তারপর লম্বা টাইম একটা ব্রেক পেয়েছিল উইকেট এবং সেটা বজায় আছে এখনও, এবং সেটা কিন্তু গতকাল রাহিও বলেছে যে উইকেটটা মন মতো হয়নি। তো সেই ক্ষেত্রে বলতে হয় একজন পেসার নিয়ে বাংলাদেশ যে ভুলটা করেছে এটা ভুলই বলতে হচ্ছে, সেটা কারণ উইকেটের কারণে সেটা হয়তো আজকে ভোগাতে পারে। তবে শুরুর দিকে যদি উইকেট নেওয়া যেত বা প্রথম সেশনে যদি তাদেরকে গুটিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশের খুব ভালো একটা চান্স থাকবে ম্যাচে কামব্যাকই বলবো, কারণ এই উইকেটে যদি 300 রান করে ফেলে প্রথম ইনিংসে যে কোনো দল, ওয়েস্ট ইন্ডিজ করে ফেলে তাহলে বাংলাদেশের জন্য একটু কঠিন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে বলতে হচ্ছে যে হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ ভালোভাবেই শুরু করেছে, তবে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট সুযোগ আছে বা সময় আছে, সেটা কাজে লাগাতে হবে। আমি যদি একেবারে শেষ করতে চাই যে বিষয়টা দিয়ে, সেটা হচ্ছে স্পিন অ্যাটাকের কথা, যে বাংলাদেশ যে স্পিনে ভরসা রেখেছে সেটা যদি শুরু থেকে যদি বাংলাদেশ আজকেও 3 জন বোলারকে ইউজ করে এবং তারা যদি একটু টার্ন পায় যেটা বলছিলাম, তাহলে হয়তো বা ওয়েস্ট ইন্ডিজকে যে বাকি ব্যাটসম্যানগুলো আছে তাদেরকে সহজে ঘরে ফিরে দেওয়া যাবে এবং 300-র মধ্যে যেটা বলছিলাম তার মধ্যে যদি বাংলাদেশ বেঁধে ফেলতে পারে তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশ ব্যাটিংয়ে ভালোভাবে ঘুরে দাঁড়াবে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে ঢাকা টেস্টের আপডেট জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। এই ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।